শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলার আবেদন। এরপরে দেখবেন বিপ্লব হলেও বিপ্লবী সরকার হয়নি নুরুল হক। তারপরে দেখবেন নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি। আরও দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন ডক্টর ইউনূস। সবশেষে দেখবেন বাবার চেয়ে 19 বছরের বড় ছেলে। এখন বিস্তারিত। সূচনা ফাউন্ডেশন অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 5 জনের বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এ সংক্রান্ত একটি আবেদনপত্র দুদক কার্যালয়ে পাঠান। শেখ হাসিনা ও পুতুল ছাড়াও সাবেক অর্থ উপদেষ্টা মশিউর রহমান, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের বিরুদ্ধেও মামলার আবেদন জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রীর নির্দেশে সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম 191 নম্বর এসআরও প্রজ্ঞাপন জারি করে সূচনা ফাউন্ডেশনের ব্যাংকে জমাকৃত স্থায়ী আমানতের সুদের ওপর বার্ষিক আয়ের 10% আয়কর থেকে রাষ্ট্রকে বঞ্চিত করে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে 5 বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়। সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তাই অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27 ধারায় মামলা করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায় বিচারের আবেদন জানায়। অপরদিকে দেশে একটি বিপ্লব হলেও বিপ্লবী সরকার হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দ্রুত নির্বাচন হলে দেশ স্থিতিশীল হবে না উল্লেখ করে তিনি বলেন, এই রকম অস্থিরতার মধ্যে নির্বাচন হলে সে সরকারও স্থিতিশীল হবে না। আমি মনে করি দেশ গঠনের যে সুযোগ এসেছে, এখন সে সুযোগকে কাজে লাগানো উচিত। নুরুল হক বলেন, আন্দোলন শেষ হওয়ার 2 মাস পূরণ হবার আগেই বিভক্তি শুরু হয়ে গেছে। আন্দোলনে কার কতজন শহীদ হয়েছে, কে আন্দোলনের প্রবক্তা, কোন দলের কতটা অবদান, এ নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। কিন্তু আন্দোলনের স্পিরিট তো এটা ছিল না। মুক্তিযুদ্ধের পরেও আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। মুক্তিযোদ্ধাকে দিয়ে মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়নের টুল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ভারত এখন বৈঠকে বসছে। সেখানে কূটনীতিক থেকে শুরু করে বিবেকানন্দের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো অংশ নিচ্ছে। তিনি বলেন, এত তাড়াতাড়ি পরিবর্তন হবে কেউ চিন্তা করতে পারেনি। এটা ছাত্রদের কোটা নিয়ে আন্দোলন ছিল। এখন পরিবর্তন হয়েছে বলে আমরা সবাই ভালো হয়ে গেছি তা না। আমরা যদি সমাজকে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আন্দোলনের সমন্বয়কদের প্রতি প্রশ্ন রেখে নুরুল হক বলেন, তারা সচিবালয়ে ডিসি কে হবে, ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করছে। এটা কি ছাত্রদের কাজ? জেলায় গেলে পুলিশ প্রটোকল দেবে? এটা কি আন্দোলনের স্পিরিট? তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, আমার রাজনীতিতে আসার সময়টাও ঠিক হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পার হলেও এখনও শুকায়নি ক্ষত। থামেনি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার লাশের মিছিল। চোখ হারিয়ে অন্ধ, পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন একের পর এক শিক্ষার্থী। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অসংখ্য আহত ছাত্র তরুণ। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে সর্বত্র নীতি আদর্শে এগিয়ে থাকা মানুষেরা নেতৃত্ব ও দায়িত্বে অধিষ্ঠিত হবেন, এমনটা প্রত্যাশিত হলেও বাস্তবে ঘটছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন স্বৈরাচারের দস্যুর ও ছাত্র হত্যায় ইন্ধনদাতারা, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি ছাড়াও রয়েছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ। সিনিয়র স্কেল পরীক্ষা পাশ না করা সত্ত্বেও তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়। ওই পরীক্ষা থেকে তিনি অব্যাহতিপ্রাপ্ত হন। স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পাওয়া অধ্যাপক ডক্টর রোবেদ আমিন তেমনই একজন বলে অভিযোগ করেছেন ওই খাতের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগের মতোই ছাত্র জনতার বিপক্ষে রাজপথে নেমেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের চিকিৎসকরা। শান্তি সমাবেশ নামের প্ল্যাটফর্ম তৈরি করে এক দফার কবর দিতে চেয়েছিলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহজ পরিচালকের দায়িত্ব পাওয়া রোবেদ আমিন এই প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
কোটা সংস্কার ও পরবর্তী সময়ে শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ছাত্র জনতাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ রয়েছে স্বৈরাচারপন্থী চিকিৎসকদের বিরুদ্ধে। সেই তালিকায় নাম রয়েছে ডাক্তার রোবেদ আমিনেরও। এছাড়া তার বিরুদ্ধে আছে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ, এমনকি তার পদোন্নতি নিয়ে আছে চাকরি বিধিমালা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগও। ঢাকা পোস্টের অনুসন্ধানেও প্রমাণ পাওয়া গেছে এসব অভিযোগের। রোবেদ আমিনের আশেপাশে থাকা কর্মকর্তারাই এখন তার বিরুদ্ধে কথা বলছেন। যদিও নিজের সর্বশক্তি দিয়ে রোবেদ আমিন পদে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। অবৈধ উপায়ে বাগিয়ে নেন গ্রেড ১ পদ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে ১৯৯৭ সালে চাকরিতে যোগদান করেন ডাক্তার রোবেদ আমিন। নিয়ম অনুযায়ী ২০১১ সালের পূর্বে তার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার কথা নয়। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ডাক্তার রোবেদ আমিন সহকারী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের তোষামোদি করে এরপর বিধিমালা ভঙ্গ করে ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে মহাপরিচালক করা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ের একজন দুর্নীতিবাজ চিকিৎসককে। তিনি কিভাবে এই প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করবেন? আমরা চাই তাকে অপসারণ করা হোক, একই সঙ্গে তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। দুর্নীতিমুক্ত করবেন। আমরা চাই তাকে অপসারণ করা হোক, একই সঙ্গে তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। দিল্লির সেবাদার শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে লাগামহীনভাবে। ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কম যাননি। তিনিও কথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সরব ছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও বাংলাদেশের হিন্দু নির্যাতনের অভিযোগ করেছে। অন্যদিকে বাংলাদেশের স্বার্থের সংশ্লিষ্ট ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যথারীতি নীরব। এ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস দারুণ এক চাল চেলেছেন। তিনি ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের গণমানুষের মনোভাব তুলে ধরেছেন। দূরদর্শী ডক্টর ইউনূস বুঝেছেন বাংলাদেশের মানুষ কি চায় তা দেশটির জনগণ এবং সরকারের জানা উচিত। আর সমগ্র ভারতবাসীকে এসব বিষয় জানানোর জন্য পিটিআই ছিল সবচেয়ে সেরা মাধ্যম। কারণ ভারতের সব বড় গণমাধ্যম পিটিআইয়ের সাবস্ক্রাইবার তথা তাদের খবর কিনে থাকে। অন্য কোনো গণমাধ্যমের সাক্ষাৎকার দিলে তা সব গণমাধ্যমে প্রকাশ হতো না। বেশিরভাগ ভারতীয় জানতে পারতেন না তার বার্তা। বলে রাখা ভালো, ভারতের বেশিরভাগ গণমাধ্যম গদি মিডিয়া হিসেবে কুখ্যাতি অর্জন করলেও পিটিআই যথেষ্ট আস্থাভাজন সংবাদ সংস্থা। মোদী সরকার বহু চেষ্টা করেই একে হিন্দুত্ববাদীদের কবজায় নিতে পারেনি। পিটিআইকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস খুব জরুরি 4টি বিষয় বিশদ কথা বলেছেন। ১. বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত